আশেপাশের ফুলের আবছায়ায় অবস্থান করছে অসংখ্য ছোট বড় ঝলমলে তারা। এ যেন এক আশ্চর্য ফুলের বাগানের ন্যায়। বিরাট বাগানের মধ্যিখানে বড় একটা ফুল, তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট ফুল। চাঁদের রূপালী আলো এসে পড়ছে দেওয়ানবাড়ির ছাদের মাঝে মাদুর পেতে গোলাকার হয়ে অবস্থানরত তিন কিশোরী রমণীর উপর। রম্য রচনায় মত্ত তারা। সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপারে খোশ আলাপ চলল বেশ কিছুক্ষণ। এ বিষয়ে আলোচনা প্রায় সমাপ্তির পথে। হঠাৎই মানহা বাগড়া দিল। হাতের উপরে হাত রেখে বাঁকা ভঙ্গিতে বসে থাকা সাজিয়ার উদ্দেশ্যে কঠিন প্রশ্ন ছুড়ে দিল, যা শুনে সাজিয়া হতচকিত হলো। তোর কি ভাইয়ের সাথে কিছু হয়েছে সাজিয়া? কই কিছু হয়নি তো। আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। সাজিয়ার এমন অস্পষ্ট জবাবে সন্তুষ্ট হলো না মানহা, বরং মুখ বাঁকিয়ে চোখ ছোট করে বলল, দেখ সাজিয়া, এটা আমাদের প্রত্যেকের জানা আছে যে রোহিক ভাইয়া আর তোর সম্পর্কটা কেমন ছিল সব সময়। ইঁদুর বিড়ালের সম্পর্ক ছিল, কিন্তু এখন তো ভিন্নতা এসেছে তোদের সম্পর্কে। তাই বলছি ভাইয়ার সাথে এখন একটু অন্যরকম বিহেভ কর, মানে আর কি বউয়ের মতো। কি বলিস লাজুক? মানহার প্রশ্নে একটু বিজ্ঞের মতোই ভাব নিল লাজুক। খানিকটা নড়ে চড়ে বসলো, শির দ্বারা সোজা করে টান টান হয়ে বলল, আমারও তো তাই মত। আজ দেখলাম রোহিক এক প্রকার রেগে মেগে বাড়ি থেকে বের হচ্ছে। এদের সমস্যা কি বুঝি না। রোহিকটা ও দিনকে দিন জঙ্গলি মৎস্য শাহনাজ ভাইয়ের ধারা পাচ্ছে। আড্ডা আলাপ আর স্বল্প কিছু কথার মাঝেই সমাপ্ত হলো। ওরা সবাই ছাদ ত্যাগ করলো। দরজার কাছে রুহিককে হাতের বাঁধন দ্বারা আটকে দাঁড়িয়ে আছে সাজিয়া। মুখে কপট রাগ স্পষ্ট। সামনে দণ্ডায়মান পুরুষটা তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে। পথ ছাড়, ভেতরে যেতে দে আমায়। রাত কয়টা বাজে খেয়াল আছে তোমার? সাজিয়ার গম্ভীর ক্ষিপ্ত প্রশ্নে হাত ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ, মাত্র তো 2:30 বাজে। আজ তুমি রুমে প্রবেশ করতে পারবে না। যেখানে গিয়েছিলে সেখানে যাও। এই রুম আজ তোমার জন্য নিষিদ্ধ। রুমে ক্ষণিক আলোয় সাজিয়ার মুখ স্পষ্ট বোঝা না গেলেও সে যে রেগে আছে সেটা ওর কথা সুরেই বোঝা যাচ্ছে। দু হাত দ্বারা পথ আটকে রেখেছে সাজিয়া। ভাবভঙ্গিময় প্রকাশ পাচ্ছে কোনো মতেই রুহিককে রুমে প্রবেশ করতে দেবে না ও। ওর দিকে কিছুটা হেলে দাঁড়ালো রুহিক। কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলল, আমার রুম, আমার অধিকার, অথচ আমাকেই বঞ্চিত করতে চাইছিস? নো ইয়ে, লাস্ট বারের মতো বলছি, পথ ছাড়, রুমে ঢুকতে দে, নইলে কিন্তু আমার হুটহাট মাথা গরম হয়ে যাবে। যা করব তুই সহ্য করতে পারবি না। রুহিকের কথায় কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সাজিয়ার মাঝে। পূর্বের থেকে দৃঢ় ভঙ্গিমায় পথ আগলে দাঁড়িয়ে রইল। ওর কোনো হেলদোল না দেখে কাঁধে হাত দিয়ে মৃদু ধাক্কা দিল রুহিক। হঠাৎ আশাতীত কাজ করে বসলো সাজিয়া। বসে একটা থাপ্পড় বসিয়ে দিল রুহিকের বাম গালে। ক্ষণিকের জন্য সময় যেন থমকে দাঁড়ালো। সাথে রুহিকও মুখে হাত দ্বারা চেপে ধরল। থাপ্পড়ের কাণ্ডটা ঘটার পরে মিনিট খানেকের জন্য নিকোষ কালো অন্ধকারে রুহিকের মুখ পানে তাকিয়ে থাকলো সাজিয়া। ওর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো। আচমকা যেন তুফানের বেগে সাজিয়াকে চেপে ধরল রুহিক। ওর পিঠের উপরে ছড়িয়ে পড়া ঢেউ খেলানো এলোমেলো চুলগুলো আঁকড়ে ধরল। কোমল গালে এক হাত দ্বারা মৃদু চেপে ধরল। দাঁতে দাঁত পিষে বলল, লাইফে ফার্স্ট টাইম তুই আমাকে থাপ্পড় দিলি। কি বউ হওয়ার অধিকার ফলাচ্ছিস? চুলের মুঠো শক্ত হলো। তবে অপরপক্ষ হতে কোনো জবাব এলো না। সে যেন নীরব নিস্তেজ হয়ে গেছে। ভাবছে ভুল কি করেছে। লাজুক মানহা যা করতে বলেছিল সে সেই চেষ্টাই করেছে। ইউ নো সাজ, এখন না, আমার লাইফটা কেমন ফার্স্ট টাইম হয়ে গেছে। অনেক কিছু ফার্স্ট টাইম হচ্ছে। এই যেমন ফার্স্ট টাইম স্কুল, ফার্স্ট টাইম এত লেট করে বাড়ি ফেরা, ফার্স্ট টাইম তোর তরফ থেকে এমন অচেতন থাপ্পড়। তাহলে আমি কিন্তু অনেক কিছুই ফার্স্ট টাইম করতে পারি। আমার ধৈর্যের সীমা অতিক্রম করিয়ে ফেলেছিস তুই। হঠাৎ কিছু একটা হলো, অযাচিত কিছু, যার ফলে সামনে মূর্তভঙ্গিতে দণ্ডায়মান রমণী খানিকটা নড়ে চড়ে উঠল। বরফের মতো জমে যাওয়া কঞ্চির ন্যায় হাত দুখানা নুয়ে পড়ল। দু হাতে থাকা দুগাছা কাচের কঙ্কন একে অপরের সাথে ঘর্ষণ হয়ে ঝনঝন শব্দে পতিত হলো। নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। প্রায় মিনিট পাঁচেক বাদে অদ্ভুত পরিস্থিতি হতে ছাড়া পেল সে। ফোঁস শব্দে নিঃশ্বাস ফেলল। বুকে হাত রেখে শ্বাস নিল। গলায় অপ্রত্যাশিত স্পর্শরত স্থানে হাতের ছোঁয়া লাগালো। সামনে দৃঢ়চিত্তে দাঁড়িয়ে নিজের ঠোঁটের কোণে আঙ্গুল বুলাতে থাকা যুবকটির মুখ পানে ছলছল নয়নে তাকালো। তার এমন দৃষ্টি যেন বারংবার চিৎকার করে বলতে চাইছে, তোমার থেকে তো এমনটা আশা করিনি আমি। কিন্তু বলতে পারল না। সে শুধু এমন দৃষ্টি নিক্ষেপ করে রইল। রাগের মাথায় এমন কাজ করলেও পরবর্তীতে ঠান্ডা মস্তিষ্কেও কোনো আফসোস হবে না আমার, কারণ তুই আমাকে এমন একটা কাজ করতে বাধ্য করেছিস। দুপা পিছিয়ে দাঁড়ালো সাজিয়া। হাতের মুঠোয় আলতো ভাবে ধরে থাকা ওড়নার কোণাটা আরও শক্ত করে চেপে ধরল। জিভ দ্বারা শুকনো ওষ্ঠদয় ভিজিয়ে নিল। চোখের পাতা আবদ্ধ করলো ক্ষণিকের জন্যে।
চোখ খুলে ভাঙা অস্পষ্ট গলায় বলল, থাকবো না আমি এই রুমে তোমার সাথে। খারাপ তুমি, ভীষণ খারাপ। দ্রুত পায়ে রুম ছেড়ে বের হতে উদ্যত হতেই সাজিয়ার হাতের বাহু আঁকড়ে ধরল রুহি। জোর গলায় বলল, এত রাতে রুম ছেড়ে বের হবি? কক্ষণই না। কেউ দেখলে খারাপ মাইন্ডে নেবে। চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়। আর একটাও আওয়াজ হবে না। যদি হয় তাহলে সেকেন্ড ধাপে হতবতী হতে বাধ্য হব কিন্তু। নিজের রাগ জেদকে রুহিকের কথায় দমন করতে পারল না সাজিয়া, বরং তরতর করে বেড়ে গেল। এক ঝটকায় রুহিকের হাত খামচে ধরে সরিয়ে দিল। আবারও ওর এমন কাণ্ড দেখে হুট করে কোলে তুলে নিল রুহিক, বিছানার একপাশে শুইয়ে দিল। হালকা মাথা নামিয়ে কানের কাছে একইভাবে ছোঁয়াচে শব্দে বলল, এভাবেই শুয়ে থাকবি। একটু যদি নড়াচড়া করেছিস তাহলে কিন্তু। ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল রুহিক। এদিকে মুখ গুমড়ে বিসর্জিত অশ্রু হাতের উল্টো পিঠ দ্বারা মুছতে মুছতে বিছানায় শুয়ে থেকে বিড়বিড় করতে লাগলো সাজিয়া। আজও স্মোকিং করে এসেছো? প্রথমেই বুঝতে পেরেছি। আগামীকাল চাচি আমাকে বলবো তো আমি বলে যদি বকা না খাইয়েছি তাহলে নিজের নাম পরিবর্তন করে ফেলবো দেবদাস সাজে। ও তহুরা, লাজুক, লতিফা, সবাই নিচে আসো তো। খুব ভোরে নিজের আব্বার জোরে চিৎকার করে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল লাজুকের। ভাবলো দরকারি কিছু হবে, তাই ঘুম ঘুম চোখে এলোমেলো পা ফেলে নিস্তালার বসার ঘরে এসে দাঁড়ালো। সোফায় বসে আছেন লুৎফর রহমান, হাতে কয়েক টুকরো কাগজ। অবাক হলো লাজুক। ভোর 5টাও বাজেনি এখন তার আব্বা ঘুম থেকে উঠেছে। আব্বা, তুমি এত ভোরে ঘুম থেকে উঠলে যে? আমি তো রাতে ঘুমাইনি আম্মাজান, সারা রাত জেগেছিলাম। অবশ্য তোমার আম্মা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আব্বা, কেন? আমার একমাত্র বোনের বিয়ের সামনে কত কাজ, কত দায়িত্ব। আমার কি নিশ্চিন্তে ঘুম হয়? যাই হোক, যা বলতে ডেকেছিলাম, কিছুক্ষণ বাদে শামসের আর রেজাউলকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হব বিয়ের কেনাকাটা করতে। ফর্দ তৈরি করে ফেলেছি সারা রাত জেগে। শুধুমাত্র ফুল জোগাড়ের দায়িত্ব তোমাদের ওপর দিয়ে গেলাম। শিমুলপুর থেকেই পেয়ে যাবে। আর আমাদের ফিরতে একটু দেরি হতে পারে, এদিকটা সামলে নিও। আজ সম্পূর্ণ বাড়িময় এদিক ওদিক ছুটাছুটি করছে লাজুক। সর্বত্র বিচরণ রয়েছে ওর। গুনে গুনে 4 দিন বাদে লতিফার বিয়ে। ইতিমধ্যে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন। লতিফার কাছের কয়েকজন বান্ধবী চলে এসেছে সকাল 10টার কাছাকাছি সময়। বিয়ে অবধি তারা এখানেই অবস্থান করবে। কয়েকদিনের জন্য নিজের রুম অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে লাজুকের। যত অতিথি আসছেন এই কয়েকটা রুমে হবে কিনা সন্দেহ। চিন্তায় পড়েছেন তহুরা বেগম। এর একটা সুরাহা করা দরকার। ছাদে বড় কয়েকটা মাদুর বিছানো হয়েছে, ফলে পুরো ছাদের কংক্রিটে ঢালাই ঢাকা পড়েছে। সেখানে বসে আছেন সকল মহিলা, বাচ্চা, অতিথিরা। যে কজন পুরুষ মানুষ এসেছেন তারা বাইরে আড্ডা দিতে গিয়েছেন। এই নিয়ে প্রায় 8-10 বার ছাদে আসা যাওয়া করতে হলো লাজুককে। কখনো নাস্তা নিয়ে, কখনো বা ওর দরকারি জিনিস দিতে আসতে হচ্ছে। এক কথায় যাকে বলে ফাই ফরমাস কাটা। লতিফা এক কোণে বিছানো মাদুরে বান্ধবীদের সাথে গোল হয়ে বসে গল্পে মত্ত। বেশ হাসি মজা চলছে। দুপুর গড়িয়েছে, এখনো গোসল হয়নি লাজুকের। এত সব কাজের চক্কর একটু হাফ ছাড়া সময় পায়নিও। কিছুটা অবসর পাওয়ায় গোসল সেরে রান্নাঘরের কাজে ব্যস্ত তহুরা বেগমের নিকটে এসে দাঁড়ালো। রান্নাঘরে আরও কয়েকজন মহিলা অতিথিরা ছিলেন, তহুরাকে কাজে সাহায্য করছিলেন। লাজুককে দেখে উত্তেজিত কণ্ঠে বললেন, আরে তোহারু, তোমার মাইয়া তো বেশ বড় হইয়া গেছে, তা বিয়া শাদির কথা কিছু ভাবছো? আরে না না বুবু, কি যে বলেন, এত জলদি মেয়ে বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। লাজু, তুই দেওয়ার বাড়িতে যা। আসফি ভাবি আর রোকেয়া ভাবিকে বলিস আমি ডেকেছি। আর হ্যাঁ, তুই ওই বাড়িতে সাজিয়া আর মানহার সাথে থাকিস। আপাতত এখানে তোর কোনো কাজ নেই। লাজুককে চোখ টিপ্পনি দিয়ে দেওয়ান বাড়িতে পাঠিয়ে দিল তহুরা। সে জানে এখানে থাকলে তার মেয়ের বিয়ে নিয়ে নানান কথা উঠবে। জাহিদ চাচার স্পেশাল চায়ের দোকানের বাইরে পাতানো সবুজাব বাঁশের তৈরি বেঞ্চিতে পাশাপাশি বসে আছে শেহনাওয়াজ ও রুহিক। দুজনের হাতে 2 আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট বিদ্যমান। পাশে চুপচাপ উদাস ভঙ্গিতে সুদূর নীল আকাশের পানে চেয়ে থাকা রুহিকের দিকে একবার আর চোখে তাকালো শেহনাওয়াজ। ওর হাতের আঙ্গুলের ভাঁজে রাখা আতপোড়া সিগারেটের দিকে লক্ষ্য করে বলল, কতদিন হলো স্মোকিং শুরু করেছিস? বিয়ের দিন থেকে। এবার হিসাব করো। আমি না হয় মাঝে মধ্যে তুই একটা খাই, অভ্যাসে পরিণত হয়েছে। তুই হঠাৎ? তোমার বোনের যন্ত্রণায় কয়েকদিন পর থেকে আমাকে নেশা করাও শুরু করতে হবে মনে হয়। রুহিকের গম্ভীর কাতস্বরে কিছুটা হতভম্ব হলো শেহনাওয়াজ। নড়ে চড়ে বসলো। অবাক চাহনিতে জিজ্ঞাসা করলো, কেন? কি করেছে ও? আমার জীবনটা অতি নষ্ট করে দিয়েছে এবং প্রতিনিয়ত করে চলেছে। একটাও কথা শোনে না আমার। ডানে যেতে বললে বামে যায়, আবার বামে যেতে বললে ডানে যায়। রুহিকের কথায় চুপ রইল শেহনাওয়াজ। কোনো কথা বলার আগেই হঠাৎ নড়ে চড়ে সোজা হয়ে সিরিয়াস মুডে ওর দিকে ফিরে বসলো রুহিক।
শেহনাজের দুদিকে ছড়িয়ে রাখা হাত জোড়া একসাথে থাকা নিজের হাতের মুঠোয় নিল। আকুতি ভরা কণ্ঠে বলল, ভাইয়া কিছু একটা করো, লাভ গুরু তুমি, প্লিজ আমাকে এই বিপদ হতে উদ্ধার করো। তোমার ওই হতচ্ছাড়া ঘাড়তেরা বোনের হাত থেকে আমাকে রক্ষে করো। আমি জানি তুমি পারবে, বিশ্ব প্রতিষ্ঠ প্রেমিক তুমি, প্লিজ ভাইয়া আমাকে হেল্প করো। রুহিকের এমন আকুল অনুরোধে কিছুক্ষণ হতভম্ব হয়ে মুখ বাঁকিয়ে বসে রইল শেহনাজ। খালি চায়ের ভাতটা বেঞ্চিতে একপাশে রেখে রুহিকের দিকে ফিরল, ওর মুখোমুখি বসলো। কৌতুকের সুরে বলল, তোর আমাকে লাভ গুরু মনে হয় কোন অ্যাঙ্গেল থেকে? শেহনাজের প্রশ্নে কিছুটা বিচলিত হলো রুহিক। স্বাভাবিক হয়ে সোজাসাপটা জবাব দিল, দেখো ভাইয়া, তুমি এবং আমি উভয় নিজেদের সব সিক্রেট জানি, শুধু ধরা দিই না, না জানার ভান করি। তুমি এই কথা খুব ভালোভাবে জানো যে আমি তোমার সব খবর রাখি। তাহলে এটাও নিশ্চয়ই জানিস নিচের কপালে এখনো জুড়াতে পারলাম না, ওকেই এখনো কাবু করতে পারলাম না। তোকে কি টিপস দেবো আমি? শালা আমাদের দুই ভাইয়ের কপাল খারাপ জানিস। আচ্ছা ওসব বাদ দে তো এখন। মা ফোন দিয়েছিল, লাজুকদের বাড়িতে যেতে পড়েছে, হয়তো জরুরি কোনো কাজ আছে। লাজুকদের বাড়ির ড্রয়িং রুমে সোফায় পাশাপাশি বসে আছে শেহনাজ ও রুহিক। তাদের সামনে দাঁড়িয়ে আছেন আসফি, তহুরা ও রোকেয়া বেগম। কিছুটা দূরত্বে একে অপরের দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা চালাচ্ছে লাজুক, সাজিয়া ও মানহা। অতিথিরা সবাই ছাদে অবস্থান করছেন। এখানে অল্প সংখ্যক মানুষ রয়েছে। নিজেদের মধ্যে কিছু আলোচনা সেরে সামনে নীরবে বসে থাকা শেহনাজ ও রুহিকের উদ্দেশ্যে আসফি ও তহুরা বললেন, তোমাদেরকে ফুল জোগাড়ের দায়িত্ব দিচ্ছি, এখনই গিয়ে অর্ডার দিয়ে এসো। সাথে লাজুক আর সাজিয়াকেও নিয়ে যাও, ওদের কাছে কি কি ফুল লাগবে শুনে নিও। তারা দেখিয়ে কথাগুলো বলে রান্নাঘরে চলে গেলেন তারা। সকাল হতেই ব্যস্ততার মধ্যে রয়েছেন। বাড়িতে অতিথি আসছেন অহরহ। প্রায় অর্ধশতাধিক মানুষ গিজগিজ করছে সম্পূর্ণ বাড়িময়। মা চাচিদের কথায় শেহনাজ খুব খুশি হলো। সাজিয়াকে নিয়ে যেতে হবে শুনে রুহিক মুখ গুমড়ে রইল। লাজুক আর সাজিয়া একে অপরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। গোধূলি লগ্ন, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। লাজুকদের বাড়ির সামনে জিপ গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে শেহনাজ। রুহিক ভেতরে গিয়েছে লাজুক ও সাজিয়াকে আনতে। মিনিট দুয়ের মধ্যেই বাড়ি থেকে বের হয়ে জিপের নিকটে এসে দাঁড়ালো ওরা তিনজন। তড়িঘড়ি করে পেছনের সিটে গিয়ে বসে পড়ল সাজিয়া। লাজুক দাঁড়িয়ে আছে। ভাইয়া একটু দয়া করো এই বেচারার ওপরে, ওকে আমার পাশে বসতে দে। তুই গিয়ে পেছনে সাজিয়ার পাশে বস। ড্রাইভিং সিটে শেহনাজের পাশে বসতে যাচ্ছিল রুহিক। হ্যাচকা টানে ওর ফিসফিস করে বলা কথায় কিছুক্ষণ সোজা হয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। বিরক্তিকর কণ্ঠে বলল, দেখো ভাইয়া, অন্তত তোমার ওই ঘাড়তারা বোনের পাশে আমাকে বসতে বলো না, আমি ওর পাশে কখনোই বসবো না। রুহিকের কথায় ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো শেহনাজ। ওর চোখে রয়েছে প্রবল আকুতি। শেহনাজের এমন প্রতিক্রিয়ায় এক প্রকার বাধ্য হয়ে সাজিয়ার পাশে গিয়ে বসলো রুহিক। ওকে পেছনে বসতে দেখে শেহনাজের পাশে বসলো লাজুক। পেছনে চুপচাপ উল্টো দিকে মুখ করে বসে আছে রুহিক ও সাজিয়া। লাজুক শরীরে ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল। শীতের শুরু সবে, এমন সময় হালকা শীতল বাতাস হয়, বেশ ঠান্ডা লাগছে ওর। লাজ শোন, জি। তোর শীত করছে? হালকা। এদিকে এগিয়ে আয়। স্টিয়ারিং এ এক হাত রেখে অপর হাত দ্বারা লাজুকের বাহু আঁকড়ে কিছুটা এগিয়ে নিল নিজের দিকে। বুঝলাম না, ওনার কাছাকাছি এগিয়ে এসে বসলে আমার শীত কমে যাবে? আগ্নেয় গিরি নাকি উনি? ঠান্ডা বাঁচলো। মনে মনে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে কথাগুলো বলল লাজুক। ড্যাব ড্যাব করে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাখা গম্ভীর মুখী শেহনাজের দিকে তাকিয়ে রইল। ক্ষণিকের মধ্যে ভ্রুদয় কুঞ্চিত হয়ে কাছাকাছি চলে এলো। লাজুকের প্রতিক্রিয়ায় কোনো ভ্রুক্ষেপ নেই শেহনাজের। সে তো ভাবনায় ব্যস্ত, পাশে বসে থাকা তার স্বপ্নের রমণীকে নিয়ে। গোধূলি লগ্ন পার হয়েছে। আকাশ রক্তিম লালাভা ধারণ করেছে। শরীর ছুঁয়ে বয়ে যাচ্ছে উত্তরের শীতল হাওয়া। সব মিলিয়ে অন্যরকম পরিবেশ এবং অনুভূতি। রাস্তার পাশে সারি সারি ফুলের দোকান। সন্ধ্যার আলো আধারির মাঝে এগুলো যেন ঐশ্বর্য রাজ্য মনে হচ্ছে। এখানে আসা মাত্রই লাজুকের চোখ আটকে গেছে চন্দ্রমল্লিকা ফুলের বাহারের মাঝে। তার অপছন্দের ফুল, ইচ্ছে করছে এখনই গিয়ে ছুঁয়ে দেয়। শেহনাজ ও রুহিক প্রতিটা দোকানে ঘুরে ঘুরে দেখছে। ওদের পেছনে একে অপরের হাত মুঠোয় নিয়ে জোড়ায় হাঁটছে লাজুক ও সাজিয়া। দেখ লাজুক, রজনীগন্ধার গাছটা কত সুন্দর। একটা দোকানের সামনে ঝুলন্ত রজনীগন্ধা ফুলের তৈরি গাজরার দিকে লক্ষ্য করে ফিসফিস কণ্ঠে বলল সাজিয়া। তবে সে কি জানতো তার ফিচেল কণ্ঠস্বরও কারো কান অব্দি পৌঁছেছে? তহুরা বেগমের দেওয়া ফর্দ অনুযায়ী শেহনাজকে কি কি ফুল নিতে হবে বলে দিচ্ছে লাজুক। রুহিক ও সাজিয়া কিছুটা দূরে নিজেদের মধ্যে হালকা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে।
লাজুকের কথা অনুযায়ী ফুলের অর্ডার দিল শেহনাওয়াজ। শেহনাওয়াজ ভাই শুনেন। ফুল অর্ডার দিয়ে ফিরতে উদ্যত হতেই লাজুকের নরম সুরে বলা কথায় ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালো শেহনাওয়াজ। পেছনে ফিরে ওর মুখোমুখি দাঁড়ালো। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছুটা এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যা দরকার সরাসরি বলবি, কোনো ড্রামা নাই। তোর এমন ডাক শুনলেই বোঝা যায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আসলে আ- আমার ওই চন্দ্রমল্লিকা ফুলগুলো লাগবে, এনে দিবেন? রাস্তার অপর পাশে সোজাসুজি একটা দোকানের সামনে রাখা বড় ঝুড়িতে অবস্থানরত সাদা গোলাপি চন্দ্রমল্লিকা ফুলগুলোর দিকে সাদাত আঙ্গুল নিক্ষেপ করে করুণ সুরে শেহনাওয়াজকে বলল লাজুক। লাজুকের আঙ্গুল বরাবর দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শেহনাওয়াজ। তুই এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি আসছি। লাজুকের একটা দোকানের পাশে দাঁড় করিয়ে অপর পাশে চলে গেল। মিনিট দুয়ের মধ্যেই ফিরে এলো শেহনাওয়াজ। শরীর ঘরমাক্ত এলোমেলো চুলগুলো সামনের দিকে ছড়িয়ে পড়েছে। ওর হাতের দিকে লক্ষ্য করে আনন্দে মাতোয়ারা হলো লাজুক। হাতের মুঠোয় একগুচ্ছ শুভ্র গোলাপি রঙের চন্দ্রমল্লিকা সমাহার। এই নে তোর চন্দ্রমল্লিকা ফুল। লাজুকের হাতে ফুলের গুচ্ছ ধরিয়ে দিয়ে হাঁটা দিল শেহনাওয়াজ। জিপের কাছ ঘেঁষে দাঁড়িয়েছিল রুহিক ও সাজিয়া। শেহনাওয়াজকে আসতে দেখে জিপে উঠে বসলো সাজিয়া। শেহনাওয়াজ আর লাজুকও সামনে উঠে বসলো। শুধু দাঁড়িয়ে রইল রুহিক। কিছু একটা ভেবে জোরে বলল, ভাইয়া আমার একটা ছোট কাজ আছে, 2 মিনিটে আসছে। নিমিষের মধ্যে উধাও হলো রুহিক। যখন ফিরে এলো হাতে আড়াল করে রাখা ছোট্ট একটা প্যাকেট। শেহনাওয়াজ একবার লক্ষ্য করলো সেদিকে, তারপর সিটে সোজা হয়ে বসে ড্রাইভিং করা শুরু করলো। রাতের গাঢ় অন্ধকারের মধ্য দিয়ে ছুটে চলেছে কালো জিপ গাড়িটা। অসীম আকাশের নিচে চলন্ত জিপটায় অবস্থানরত 4 নরনারী রয়েছে নীরব। রমণীরা শীতে কাতর। অমাবস্যার নিকষ কালো আধারিতে তাদের মুখের ভাবভঙ্গি সহসা স্পষ্ট নয়। পূর্বের ন্যায় লাজুকের বাহু আঁকড়ে কাছে টেনে নিল শেহনাওয়াজ। শীতে কাতর লাজুক নীরবতা পালন করলো। পেছনের সিটে উল্টো দিকে মুখ করে বসে আছে সাজিয়া। ওর দিকে চোখ কুচকে তাকিয়ে আছে রুহিক। কথা বলার চেষ্টা চালাচ্ছে ও। সূচনা করবে কিভাবে বুঝে উঠতে পারছে না। সাজ, রুহিকের আবছা ডাকে স্বাভাবিক ভঙ্গি মায়ের দিকে ফিরে তাকালো সাজিয়া। চিকন স্বরে বলল, কি? কথা সম্পূর্ণ করতেই ওকে নিজের কাছে টেনে নিল রুহিক। পরনের কালো জ্যাকেটটা খুলে ওর শরীরে জড়িয়ে দিয়ে ওকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। বাড়িতে ফেরার পর হতে মেজাজ তুঙ্গে উঠে আছে লাজুকের। লতিফার বিয়ে উপলক্ষে রিশাদ এসেছে তার পরিবারের সাথে। আসার পর থেকে লাজুকের পিছুই ছাড়ছে না। আরে বিউটিফুল, শোনো, তোমাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে, চলো তাহলে ঘুরে আসা যাক আগামীকাল। কথাগুলো বেশ খুশি মনে বলছিল রিশাদ। সে তো আর জানে না তার এই আমোদপূর্ণ কথা অন্য কারো সহ্য হচ্ছে না। রাত 8টার বেশি বাজে। লাজুকদের বাড়ির বসার ঘরে অতিথি সমাগম। ছোট বাচ্চারা এখানে ওখানে ছুটাছুটি করছে। মহিলারা কয়েকজন তহুরাদের সাথে রয়েছেন রান্নাঘরে। টুকটাক আলাপ চলছে তাদের মধ্যে। পুরুষ অতিথিরা বর্তমানে ছাদে অবস্থান করছেন। রাতের খাওয়া সেরেই খোশ গল্পে মত্ত হয়েছেন তারা। এসব অতিথিদের মাঝে বেশিরভাগকে চেনে লাজুক। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন তার মায়ের বাড়ির আত্মীয়কে চেনে না। হয়তো অনেক ছোটবেলায় দেখেছে, তবে এখন মনে করতে পারছে না। বাড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছে লাজুক। কি করবে বুঝে উঠতে পারছে না। তার রুম দখল হয়েছে ছোট বাচ্চাগুলোর দ্বারা। বাড়িতে প্রায় 13-14 জন বাচ্চা অবস্থান করছে আর লাজুকের মগজ চিবিয়ে খাচ্ছে। কখনো তাদের এটা লাগবে, কখনো ওটা লাগবে, তো কখনো আবার তাদের সাথে খেলাধুলা করতে হবে। বাচ্চাদের সাথে কিছুক্ষণ থাকার পরে রুম থেকে কোনো মতে বের হয়ে রান্নাঘরে আসলো লাজুক। তহুরা বেগমের কাছ ঘেঁষে দাঁড়ালো অসহায় মুখ করে। ওর এমন ভঙ্গিমা দেখে ব্যাপারটা ধরতে পারলেন তহুরা বেগম। লাজুকের হাত ধরে কাছে টেনে নিলেন। ফিসফিস কণ্ঠে বললেন, শোন মা, কিছুদিনের জন্য নিজের রুমটা ছাড়তে হবে তোকে। বাড়িতে কত লোক জড়ো হয়েছে দেখেছিস, প্রায় 100 খানিকের কাছাকাছি। আরও আসবে ধীরে ধীরে। শোয়ার ব্যবস্থা তো করতে হবে নাকি? তোর রুম সহ বাদ বাকি মিলে বেশিরভাগই শেয়ারের ব্যবস্থা হয়ে যাবে। তোর আব্বা আর শমশের ভাইজান আজ ফিরবেন না, আগামীকাল ফিরবে বোধ হয়। কেনাকাটা করতে গিয়ে অনেক সময় পার হয়ে গেছে, এর জন্য হোটেলে থাকবেন 3 জনে। তাই আমি আসফি ভাবি আর রোকেয়া ভাবির সাথে আলোচনা করে ঠিক করেছি অতিথিরা রুমগুলোতে থাকবেন। আমরা 3 জন বসার ঘরে মাদুর বিছিয়ে মেঝেতে ঘুমাবো, আর তুই লতিফা দুজনে দেওয়ান বাড়িতে সাজিয়াদের সাথে ঘুমাবি। তহুরা বেগমের কথায় কিছুটা দ্বিধা সংকোচ নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল লাজুক। তবে তহুরা বেগমের চোখ রাঙানিতে পরিস্থিতি কিছুটা বুঝতে পারল। তাদের বাড়িটা বিশাল বড় নয়, তার উপর আবার বিয়ে বাড়ি। আপাতত ধীর পায়ে হেঁটে নিজের রুমের সামনে এসে দাঁড়ালো লাজুক। চোখের সামনে ঘটে চলেছে ধ্বংসলীলা। সেদিকে দৃষ্টিপাত করে রোবটের ন্যায় দাঁড়িয়ে রইল লাজুক।
তার রুমের ভিতর গোটা 8 বাচ্চা তাণ্ডব নৃত্য শুরু করেছে। তিনজনে মিলে ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক দিয়ে আঁকিবুকি করছে। সম্পূর্ণ আয়না লিপস্টিকের লাল দাগে কিম্ভূত কিমাকার রূপ ধারণ করেছে। দুজনে খাটের উপর দাপাদাপি করছে আর ছড়া গাইছে। শঙ্কিত হলো লাজুক, এই বুঝি খাট ভেঙে পড়ে। আর বাকি বাচ্চাগুলো লাজুকের টেবিলের উপর সাজানো বইপত্র ঘাটাঘাটি করে এলোমেলো করে ফেলেছে। এসব তাণ্ডব ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখলো লাজুক। তারপর লতিফার রুমের দিকে পা বাড়ালো। ভেতরে আসবো ফুপি? লতিফাকে রুমে ওর বান্ধবীদের সঙ্গে গল্প করতে দেখে দরজার কাছ ঘেঁষে দাঁড়িয়ে রইল লাজুক। ওর ডাকে উল্টো দিক হতে ফিরে সোজা হয়ে বসলো লতিফা। জোরে বলল, হ্যাঁ আয় ভেতরে। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ফুপি কথা আছে, শোনো। হ্যাঁ বল। একবার লতিফার 3 বান্ধবীর দিকে দৃষ্টিপাত করে নিল লাজুক। আমাকে আর তোমাকে দেওয়ান বাড়িতে সাজিয়াদের সাথেই ঘুমোতে বলেছে আম্মা। এখানে নাকি স্থান সংকুলন হচ্ছে না। এটা কোনো কথা হলো? ভেবেছিলাম বান্ধবীদের সঙ্গে আজ রাতে থাকবো, তা নয়। কথাটা বলে মুখ গুমড়ে বসে থাকলো লতিফা। ওর এমন প্রতিক্রিয়ায় কিছুক্ষণ ভাবনায় পড়লো লাজুক। তারপর সংকোচের সহিত বলল, তাহলে তুমি এখানেই থাকো তোমাদের বান্ধবীদের সাথে। আমি বরং একাই যাচ্ছি দেওয়ান বাড়িতে। ত্রস্ত পায়ে হেঁটে নিজের রুমে চলে আসলো লাজুক। বাচ্চাগুলোকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে বড় শাল চাদরটা বের করে নিল। এই লাজিনতা, শোনো শোনো। রুম থেকে বের হতে যাবে তখনই চিরচেনা বাচ্চাগুলো সমস্বরে বলা ডাক শুনে দাঁড়িয়ে পড়লো লাজুক। বাচ্চাগুলো সবসময় ওকে এইভাবেই ডাকে। কি হয়েছে বিচ্ছু দল, কিছু বলবে? একটু মাথাটা নামাতো, মুখটা এদিকে করো। বাচ্চাদের কথায় মাথা নামিয়ে মুখ ঘুরালো লাজুক। সঙ্গে সঙ্গে অনেকগুলো মিষ্টি ঠোঁটের ছোঁয়া পড়লো গালে কপালে। লাজুকের মুখেও ফুটে উঠল মিষ্টি হাসি। ওদের এই ছোঁয়াগুলোই সকল তাণ্ডবের দুঃখকে ধুয়ে মুছে সাফ করে দেয় লাজুকের মন থেকে। ওদের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হলো লাজুক। বাড়ির বাইরে বের হয়েছে লাজুক। আসার সময় তহুরা বেগমকে বলে এসেছে সে একাই যাচ্ছে দেওয়ান বাড়িতে। ওর এই কথা শুনে আপত্তি করেছিলেন তহুরা বেগম। লতিফাকে লাজুকের সঙ্গে যাওয়ার জন্য ডাক দিতে যাচ্ছিলেন, তবে বাধা দেয় লাজুক। তহুরা বেগমকে বুঝিয়ে বলে সবকিছু। শরীরে শালটা জড়িয়ে দেওয়ানবাড়ির অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো লাজুক। ভেতরে উকি দিয়ে দেখলো তুলনামূলক কম আলো জ্বলছে সম্পূর্ণ বাড়িতে। তার জানা মতে বাড়িতে এখন মাত্র 4 জন মানুষের থাকার কথা, কিন্তু তাদের কাউকেই দেখতে পাচ্ছে না। সাজিয়া মানহাকে রাতের খাওয়ার পর আর দেখতে পায়নি। কাজের ব্যস্ততায় ওদের খোঁজ নেওয়ারও সময় পায়নি লাজুক। অন্দরমহলে প্রবেশ করলো লাজুক। সিঁড়ি দিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে দোতলায় চোখ বুলালো। সবগুলো রুম খুঁজে দেখলো, কোথাও কেউ নেই। কিছু একটা ভাবতেই ছাদের দিকে পা বাড়ালো লাজুক। লাজুকের ধারণাই সঠিক হলো। ছাদের এক কোণে ঘুটঘুটে অন্ধকারের মাঝে আবছা কতগুলো অবয়ব বোঝা যাচ্ছে। কয়েকজন রয়েছে সেটা বুঝতে পারছে না, তবে দুটো মেয়েলি অবয়ব লক্ষ্য করে দ্রুত সেদিকে পা বাড়ালো। সাজিয়া, মানহা। অন্ধকারের মাঝে হঠাৎ পেছন থেকে লাজুকের ডাক শুনে চমকে উঠল বসে থাকা সবাই। ও মা গো, ভূত! মানহার চিৎকার শোনা গেল। অন্ধকারে হালকা বোঝা গেল বাকি কয়েকজন লাজুকের দিকে তাকিয়ে আছে। হয়তো এই অসময়ে ওকে এখানে আশা করেনি কেউ। মানহার পাশে বসে পড়ল লাজুক, ওকে ধাতস্থ করলো। আম্মা আমাকে আজ রাতে তোদের সাথে ঘুমোতে পাঠিয়েছে, ওই বাড়িতে জায়গা হচ্ছে না। হঠাৎ কেউ ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো। সেই আলোতে লাজুক খেয়াল করলো এখানে মোট 5 জন বসে আছে। শেহনেওয়াজ, রুহিক, সাজিয়া, মানহা এবং রিশাদ। রিশাদকে দেখে চমকে উঠল লাজুক। আরে রিশাদ, তুমি এখানে? তাই তো বলি এই সন্ধ্যা থেকে তোমাকে কোথাও দেখলাম না যে। আরে আমি তো ও বাড়িতেই ছিলাম, তোমার সাথে গল্প করব ভেবেছিলাম। এখানে তো আসতেই চাইনি। এই বিগ ব্রাদাররাই তো আমাকে জোর করে। রিশাদ আজ আমাদের সাথে ঘুমাবে, তাই ওকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। রিশাদের কথার মধ্যে বাধা দিয়ে বলল রুহিক। ফলে রিশাদের কথা অসম্পূর্ণ হয়ে গেল। ভাইয়া, তোমার সব প্ল্যানে জল পড়ে গেল। এই ন্যাকা রিশাদের যাতে লাজুকের সাথে সারাক্ষণ চিপকে থাকার সুযোগ না পায়, সেজন্যই ওকে জোর করে ওই বাড়িতে নিয়ে এলে। দুর্ভাগ্যবশত লাজুকও এখানে এসেছে। গম্ভীর শক্ত মুখে বসে থাকা শেহনেওয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলল রুহিক। শেহনেওয়াজ কোনো জবাব দিল না। চুপচাপ আবছা অন্ধকারের মাঝে শক্ত মুখে অদ্ভুত চাহনিতে শাল জড়ানো রমণীর মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করে রইল। প্রায় মিনিট খানেক সবাই নীরবতা পালন করার পরে শেহনেওয়াজ আওয়াজ তুলল। আচ্ছা, রাত তো অনেক হয়েছে, সবাই ঘুমাতে চলো। রিশাদ, চলো আমাদের সাথে। আরে ব্রো, এখনই চলে যাব। আরও কিছুক্ষণ আড্ডা দেই না? আর লাজুকও তো এসেছে, আড্ডা জমে ক্ষীর হবে। রিশাদের কথায় আবছায় শেহনেওয়াজ কিছুক্ষণ ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে রাখলো। রুহিককে বলল, রুহিক, ওকে আটকা। ওর এই ন্যাকামো স্টাইলের কথাগুলো বন্ধ কর, নাহলে কিন্তু এবার আমি ওকে ক্ষীর বানিয়ে খেয়ে ফেলবো। অনেকক্ষণ ধৈর্যের সহিত বসে আছি।
আর পারছি না, জাস্ট সহ্য হচ্ছে না। শেহনাওয়াজের কথায় আশঙ্কায় পড়ল রোহিত। রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে না বসে শেহনাওয়াজ, এই ভয়ে। বিছানা ও মাদুর ছেড়ে উঠল রোহিত। টান দিয়ে রিশাদকে উঠিয়ে বলল,